শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের অপারেশনস ম্যানেজমেন্টের 11th লেকচার এবং অপারেশন ম্যানেজমেন্ট সিলেবাসের আমাদের নবম অধ্যায় বা শেষ অধ্যায়। আমরা এর আগে আরো 10টা লেকচারের মাধ্যমে অপারেশনস ম্যানেজমেন্টের বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। গত 8টা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের শেষ অধ্যায় নিয়ে কথা বলবো তোমাদের সামনে। তো আমরা ক্লাসটা শুরু করছি। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অপারেটিং ডিসিশন গুলা নিয়ে। এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এগ্রিগেট প্ল্যানিং, রিসোর্স প্ল্যানিং, লিনিয়ার প্রোগ্রামিং, ফোরকাস্টিং। আজকে আমরা আলোচনা করবো অপারেশনস ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে অপারেশনস ম্যানেজমেন্টের কি অবস্থা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এটা বলার আগে অপারেশনস ম্যানেজমেন্টটা কি তো তোমরা জানো, আমি আবারও বলছি। সেটা হচ্ছে অপারেশন মানে হচ্ছে কোনো পণ্য বা সেবা তৈরির ক্ষেত্রে ইনপুট ট্রান্সফরমেশন আউটপুটের যে প্রসেসটা আছে সেটাকে আমরা বলি অপারেশনস ম্যানেজমেন্ট। অপারেশনস ম্যানেজমেন্ট বাংলাদেশে অপারেশনস ম্যানেজমেন্টের কি অবস্থা সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এবং এখন কি অবস্থায় আছে, কিভাবে ডেভেলপ করা যায় সেটা। ওই ক্ষেত্রে প্রথমেই বলি সেটা হচ্ছে যেহেতু অপারেশনস ম্যানেজমেন্টটা প্রোডাকশনের সাথে জড়িত, যদিও এখনো সার্ভিস এটাকে ডিপেন্ড করছে, কিন্তু আমরা দেখেছি সেটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে অবস্থাটা ছিল সেটা হচ্ছিল মূলত তখন যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে তখন শিল্প উৎপাদনের অবস্থা তেমন একটা ইতিবাচক ছিল না। ফলে তৎকালীন সময়ে কার্য ব্যবস্থাপনার অবস্থাও ছিল অনেকটা অগোছালো টাইপের। পরবর্তীতে বিভিন্ন সরকার কর্তৃক বিভিন্ন নীতিমালা কর্মসূচির আওতায় শিল্প ব্যবসা বাণিজ্যে গতি সঞ্চার হয় এবং তারও ধারাবাহিকতায় কার্য ব্যবস্থাপনার ইতিবাচক ধারা সূচিত হয়। বর্তমানে বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রেক্ষিতে দেশীয় দক্ষতার সামর্থ্য যেমন বাড়ছে, চলমান প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকার ক্ষেত্রেও সহায়ক হচ্ছে। বলা যায় এই অবস্থায় কার্য ব্যবস্থাপনার আওতা ও দক্ষতা আগের তুলনায় অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। যাই হোক, আমরা এখন আলোচনা করব আমাদের এই অধ্যায়ে আমাদের যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে সেটা হচ্ছে নেচার অফ ম্যানুফ্যাকচারিং এন্ড সার্ভিসেস ইন বাংলাদেশ, স্পেশাল রেফারেন্স ফর স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রি। বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং সার্ভিস ইন্ডাস্ট্রি গুলার বর্তমান পরিস্থিতি কি, বিশেষ করে আমরা এখানে স্মল এবং কটেজ ইন্ডাস্ট্রি গুলার কি অবস্থা সেগুলো আমরা বিবেচনা করব। এরপর আমরা যাবো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইন রেডিমেড গার্মেন্ট সেক্টরে কি কি ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিস ফলো হচ্ছে। তারপর যাবো টাইপস এন্ড কোয়ালিটি অফ সাপোর্ট সার্ভিসেস অ্যাভেলেবল কি কি আছে সেটা। বাংলাদেশে যেসব ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায়। তো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে মূলত যেটা দেখি আমরা সেটা হচ্ছে এখানে মূলত স্থানীয় এবং বিদেশি কাঁচামাল মূলত ইউজ হয় এবং স্থানীয় শ্রমিকদের বেশি ইউজ হয়। আর মালিকানার ক্ষেত্রেও দেখি আমরা দেশি বিদেশি সব থেকে মালিকানা এবং যৌথ মালিকানাও আমরা দেখতে পাচ্ছি গার্মেন্ট ইন্ডাস্ট্রি। এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী যে শিল্পটা আছে সেটা হচ্ছে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং আমরা পুরো বিশ্বে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক বেশি সমাদৃত। তারপর আমরা যেটা যাই সেটা হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের জুট ইন্ডাস্ট্রি, পাট শিল্প। আমাদের পাট হচ্ছে অন্যতম এক স্বর্ণ আঁশ বলা হতো পাটকে, যে অন্যতম অর্থকরী ফসল ছিল। কিন্তু আমরা আসলে যেটা দেখেছি সেটা হচ্ছে কিছুদিন ধরে আমাদের পাট শিল্পে আমরা কিছুটা অনগ্রসর হয়ে গেছি। তারপরেও এখনো পর্যন্ত বাংলাদেশে বেশ কিছু পাটের তৈরি অনেক কিছু উৎপন্ন হচ্ছে, এটা একটা প্রভাব বিস্তারকারী ইন্ডাস্ট্রি। তারপরে সেটা হচ্ছে পেপার ইন্ডাস্ট্রি। যদিও আমরা প্রথম দিকে দেখেছিলাম সরকারি মালিকানায় আমাদেরকে বেশ কিছু পেপার মিল প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এক্ষেত্রে বেসরকারি সেক্টরে অনেক চুক এগিয়ে আসছে এবং পেপার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ খুব ভালো অবস্থায় আছে। ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, এই বাংলাদেশ যেহেতু একটা কৃষি নির্ভর দেশ, বাংলাদেশের সারের ফার্টিলাইজারের অনেক বেশি গ্রহণযোগ্যতা আছে, অনেক বেশি চাহিদা আছে এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশে বেশ কিছু ফার্টিলাইজার ফ্যাক্টরি তৈরি হয়েছে এবং তারা প্রচুর পরিমাণ কি তৈরি করছে দেশের চাহিদা
নিবারণ করার মতো ফার্টিলাইজার প্রডিউস করছে। তারপর সিমেন্ট ইন্ডাস্ট্রি, এক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ অনেক বেশি ডেভেলপ করেছে এই কিছুদিন ধরে। আগে আমরা প্রায় সময় দেখতাম যে সিমেন্ট অন্য বিদেশ থেকে রপ্তানি করতে হতো, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের সিমেন্ট কি করছে, দেশের চাহিদা পূরণ করতে পারছে এবং কিছু কিছু সিমেন্ট কোম্পানি বিদেশে পণ্য তাদের সিমেন্ট রপ্তানি করছে। তারপর হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, বাংলাদেশে আর্থসামাজিক অনেক বেশি ডেভেলপমেন্ট এখন হয়েছে। সেই ডেভেলপমেন্টের সূত্র ধরে বাংলাদেশে প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন হচ্ছে। এই কনস্ট্রাকশন এর জন্য এটা একটা ভালো অবস্থায় আছে এবং বাংলাদেশে বেশ কিছুদিন ধরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসে একটা ভালো প্রসার ঘটেছে। প্রচুর পরিমাণ ফ্ল্যাট উৎপন্ন তৈরি হয় রেগুলার, তো বিভিন্ন মানুষই ফ্ল্যাট কিনছে, এই জন্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিও খুব ভালো। তারপর হচ্ছে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, বাংলাদেশ এই ইন্ডাস্ট্রিটাতে খুব ভালো সাফল্যের রেখেছে এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য সেটা হচ্ছে খুলনা শিপইয়ার্ড, এবং এখানে প্রচুর শিপ তৈরি হচ্ছে শিপ। তারপর আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফার্নিচার ইন্ডাস্ট্রি। ফার্নিচার ইন্ডাস্ট্রিতেও বাংলাদেশ ভালো করছে। এটা বাংলাদেশের একটা আরো ড্রাগ ইন্ডাস্ট্রি, ওষুধ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ এই ইন্ডাস্ট্রিতে অনেকটুকু ডেভেলপ করেছে বর্তমানে। ফ্রোজেন ফুডের ক্ষেত্রেও বাংলাদেশ এটা নিয়ে অনেক কাজ করছে। তারপর হচ্ছে সুগার ইন্ডাস্ট্রি, অতীতেও ছিল এখনো আছে। তারপর হচ্ছে অয়েল এন্ড গ্যাস ইন্ডাস্ট্রি, বিশেষ করে সরকারি মালিকানাধীন যে তেল এবং গ্যাস গুলো ছিল সেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানি নিয়ন্ত্রণ করছে। তার মানে এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ সব ভালো। এরপর চলে যাচ্ছে আপনার নেচার অফ সার্ভিসেস ইন বাংলাদেশ। বাংলাদেশের সার্ভিস ইন্ডাস্ট্রির কি অবস্থা? এক্ষেত্রে যেটা বলতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে অতীতের তুলনায়। তো তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যেভাবে ডেভেলপমেন্ট আসছে, ঠিক একই রকম ভাবে বাংলাদেশের সার্ভিস ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ডেভেলপমেন্ট আসছে। এর মধ্যে কিছু সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি প্রথমে বলি যে এডুকেশন, এই যে এডুকেশন একটা ভালো সার্ভিস সেক্টর হিসেবে পরিগণিত হয়েছে, কারণ দেশের জনসংখ্যা যেহেতু বাড়ছে, জনসংখ্যার বাড়ার সাথে সাথে বাংলাদেশের মানুষ শিক্ষার দিকেও তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং প্রত্যেকটা পরিবার শিক্ষার দিকে অনেক বেশি পারিবারিক ইনভেস্টমেন্ট করছে। তো তারই ধারাবাহিকতায় দেশে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে তৈরি হয়েছে এবং যেহেতু শিক্ষার একটা ভালো চাহিদা আছে, সেজন্য আমরা দেখেছি যে বেসরকারি উদ্যোগেও অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে সকল মাধ্যমে, এমনকি কিন্ডারগার্টেন থেকে শুরু করে একেবারে প্রাইভেট ইউনিভার্সিটি পর্যন্ত। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে প্রাইভেট পলিটেকনিক সহ এই ধরনের সেক্টরে অনেকটুকু ডেভেলপমেন্ট আসছে এডুকেশন সেক্টরে। তারপর যেটা দেখি সেটা হচ্ছে হেলথ সার্ভিস। এটা একটা উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে বাংলাদেশে। আগে আমরা দেখতাম সেটা হচ্ছে হেলথ সার্ভিসটা মূলত সরকারি হসপিটাল কেন্দ্রিক ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি বেসরকারি উদ্যোগে অনেক হসপিটাল স্থাপিত হয়েছে, স্কয়ারের মতো বিভিন্ন আরো অনেক ধরনের হসপিটাল আমরা দেখেছি। এরপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যৌথ মালিকানায় অনেক ধরনের দেশি এবং বিদেশি যৌথ মালিকানায় অনেক ধরনের হসপিটালস বাণিজ্যিক উদ্যোগে স্থাপিত হয়েছে এবং বিদেশিরাও এক্ষেত্রে অনেক বেশি বিনিয়োগ করছে। এটাকে আমার কাছে মনে হয় যে এটা সামনের দিনে আরো ডেভেলপমেন্ট আসবে। এটা তার অন্যতম কারণ হচ্ছে আমরা এখনো দেখতে পাই যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ বৈদেশি মুদ্রা চলে যায়, কারণ বাংলাদেশ থেকে অনেকেই দেশের বাইরে চিকিৎসা নিতে যান, কিন্তু সেটা কিছুটা হলেও কমেছে। তার কারণটা হচ্ছে এখানে কিছু বিদেশি হসপিটালও স্থাপিত হচ্ছে। আমরা সম্ভবত দেখেছি অ্যাপোলো হসপিটাল স্থাপিত হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশের চট্টগ্রামে নতুন দেশি মালিকানায় নতুন বেশ কয়েকটি হসপিটাল আমরা দেখেছি। তো সোজা কথায় সার্ভিস সেক্টরে, হেলথ সার্ভিস সেক্টরও ভালো অবস্থান নিয়েছে। তারপর হচ্ছে টেলিকমিউনিকেশন। বাংলাদেশের যেসব সার্ভিস সেক্টরগুলো খুব বেশি ডেভেলপ করেছে তার মধ্যে টেলিকমিউনিকেশন অন্যতম। বর্তমানে টেলিকমিউনিকেশন সেক্টরটার অনেকগুলো কোম্পানি কাজ করছে এবং টেলিকমিউনিকেশন সেক্টর বিশেষ করে বলতে গেলে মোবাইল ফোনের ক্ষেত্রে এবং এই সার্ভিসটা অনেক ভালো অবস্থায় আছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নেও এই টেলিকমিউনিকেশন সার্ভিসটা অনেকটুকু অবদান রাখছে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট সার্ভিস। সেবা ক্ষেত্রে ট্রান্সপোর্ট সার্ভিসটা অনেক উন্নত হয়েছে, কারণটা হচ্ছে সরকারের
বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কর্মকাণ্ডের কারণে সারা বাংলাদেশে প্রচুর রাস্তাঘাট তৈরি হচ্ছে এবং আগে যে ধরনের রাস্তাঘাটগুলো ছিল সেগুলো উন্নয়ন হচ্ছে। এর ওই ধারাবাহিকতায় আমরা দেখেছি জলপথের ট্রান্সপোর্টেশন সার্ভিস চলছে। আমরা এক্ষেত্রে দেখেছি আমাদের দেশের অভ্যন্তরেও এবং বিভিন্ন ধরনের আকাশপথে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন অনেকগুলা অভ্যন্তরীণ রুটের ব্যবস্থা হয়েছে, স্থলপথ, জলপথ, আকাশপথেও। তো এইগুলোর কারণে ট্রান্সপোর্টেশন সার্ভিসে অনেকটুকু ডেভেলপ করেছে এবং সেখানে আমরা দেখছি এই ট্রান্সপোর্টেশন সার্ভিসে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন সার্ভিস অ্যাড হয়েছে। বিভিন্ন এই ক্ষেত্রে আমি বলতে পারি যে বিভিন্ন ধরনের লাক্সারিয়াস সার্ভিস ক্ষেত্রে যুক্ত হয়েছে। তো সোজা কথা আমরা বলতে পারি ট্রান্সপোর্টেশন সার্ভিস সেক্টরটা বাংলাদেশে আগের থেকে অনেকটুকু ভালো হয়েছে। এরপর হচ্ছে ব্যাংকিং সার্ভিস। বর্তমানে ব্যাংকিং সার্ভিসটা অনেকটা লাভজনক বলে সার্ভিস সেক্টরে পরিগণিত হয়েছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ প্রাইভেট ব্যাংক কাজ করছে এবং প্রতিনিয়ত এই প্রাইভেট ব্যাংকগুলা যদিও সরকারের বাধ্যবাধকতার কারণে নতুন প্রাইভেট ব্যাংক বাজারে আসতে পারছে না, কিন্তু আমরা দেখেছি এটা প্রচুর চাহিদা আছে, অনেকেই এই ধরনের বিজনেস করতে আগ্রহী হচ্ছে। মিডিয়া, যেহেতু বর্তমানে প্রচারের যুগ এবং এক্ষেত্রে মিডিয়া একটা সার্ভিস সেক্টরে অনেকটুকু ডেভেলপ করছে এবং প্রতিনিয়ত এটা এই সেক্টরটা এনলার্জ হচ্ছে। এক্ষেত্রে বলতে হয় যে যেহেতু অনেকগুলো টিভি চ্যানেল বর্তমানে আসছে সেক্ষেত্রে এবং যোগাযোগ মাধ্যমের প্রচুর উন্নয়নের কারণে মিডিয়াও একটা ভালো সার্ভিস সেক্টর এসে পরিগণিত হচ্ছে। এরপর আরো কিছু দেখি যে অ্যামিউজমেন্ট সার্ভিস। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে একটা সময় আমরা বাংলাদেশে দেখতাম যে একটা টিভি চ্যানেল ছিল সরকারি নিয়ন্ত্রণ থেকে, বাংলাদেশ টিভি, বিটিভি বলে যেটা পরিচিত। তো এর পরবর্তীতে বর্তমানে অনেকগুলো বাংলাদেশি মালিকানাদের চ্যানেল তৈরি হয়েছে। তার ফলশ্রুতিতে সেখানে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট এর জন্য নাটক, বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। তো বাণিজ্যিক ভিত্তিতে এই ধরনের সার্ভিসটা একটা ভালো কাজ করছে। তারপর হচ্ছে সার্ভিস অর্গানাইজেশন ফর বিজনেস অ্যাসিস্ট্যান্ট। ব্যবসায়ীদেরকে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের সার্ভিস অর্গানাইজেশনও বর্তমানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা তাহলে দেখলাম অনেক ধরনের ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি এবং সার্ভিস ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখন কাজ করছে। এখন আমরা যাচ্ছি যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ কটেজ ইন্ডাস্ট্রি। কটেজ ইন্ডাস্ট্রি মানে কি? মানে সোজা কথায় কুটির শিল্পকে। তো কুটির শিল্পের ডেফিনেশন যদি বলি, এটা ডেফিনেশন আমরা যেটা জানি সেটা হচ্ছে সাধারণত বাসার অভ্যন্তরে থেকে যে শিল্প পরিচালিত হয় বা বাসার ফ্যামিলি মেম্বাররা যারা আছেন তাদের দ্বারা যে শিল্প পরিচালিত হয় সেটাকে বলে কটেজ ইন্ডাস্ট্রি। তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে কটেজ ইন্ডাস্ট্রি খুব ভালো অবস্থায় ছিল, কিন্তু মাঝখানে কিছু বছরগুলোতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সমস্যার কারণে এই কটেজ ইন্ডাস্ট্রিটা কিছুটা হলেও ব্যাকওয়ার্ড হয়ে গিয়েছিল। তবে এই কটেজ ইন্ডাস্ট্রিটা আবারও সামনের দিকে এগিয়ে আসছে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ফেসবুক কেন্দ্র করে যে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণ কটেজ ইন্ডাস্ট্রি আবারও আসছে এবং আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি সুদিন বোধে আমরা আবার ফিরে পাচ্ছি। তো এক্ষেত্রে এই করোনা মহামারীর একটা ভালো ভূমিকা আছে, যেহেতু করোনাকালীন ম্যাক্সিমাম মানুষ বাসার মধ্যে ছিল, ঘরের মধ্যে বন্দী ছিল। তো তারা চেষ্টা করেছে তাদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এবং সেক্ষেত্রে তাদেরকে একটা ভালো সুযোগ করে দিয়েছে অনলাইন কেন্দ্রিক বিভিন্ন মাধ্যম। তারপর আমরা যাচ্ছি যে প্রবলেমস অফ কটেজ ইন্ডাস্ট্রি। তারপরে আমাদের কটেজ ইন্ডাস্ট্রিগুলোর সমস্যাগুলো কি? একটা হচ্ছে অবশ্যই প্রিমিটিভ প্রোডাকশন মেথড। যেহেতু আমরা বৃহদায়তন উৎপাদনের যুগে আসছি, এই কটেজ ইন্ডাস্ট্রিতে যে পণ্যটা তৈরি করছে তারা যাদের সাথে কম্পিটিশন করতে যাচ্ছে তারা তো অনেক বেশি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত প্রোডাকশন মেথড ফলো করছে। যেহেতু কটেজ ইন্ডাস্ট্রিতে তারা হস্তচালিত বা প্রিমিটিভ প্রোডাকশন মেথড ফলো করছে, তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রে কিছুটা খরচ বেশি পড়ে যায়, এই জন্য এটা একটা বড় সমস্যা। আরো কিছু সমস্যা আছে যেমন ল্যাক অফ এফিসিয়েন্ট টেকনিশিয়ান। খুব স্বাভাবিক, ঘরের মধ্যে যখন একজন কোনো কিছু তৈরি করতে যায় তো তার কাছে খুব এফিসিয়েন্ট টেকনিশিয়ান থাকে না, এটা একটা বড় সমস্যা। লিমিটেড মার্কেটিং ফ্যাসিলিটি। বড় বড় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের মার্কেটিং ফ্যাসিলিটি প্রোভাইড করে, তার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়, বিনামূল্যে পণ্য বিতরণ করে আর বিভিন্ন কিছু, কিন্তু যারা কটেজ ইন্ডাস্ট্রি যারা থাকে তারা সেক্ষেত্রে এই ধরনের মার্কেটিং ফ্যাসিলিটি গুলা পায় না অন্য প্রতিষ্ঠানের তুলনায়। অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশন। আসলে এক্ষেত্রে আমরা বিভিন্ন সময় সরকারের প্যাট্রোনাইজেশনও খুব কম পরিলক্ষিত হয়। ওয়ান্ট অফ র ম্যাটেরিয়ালস। আরেকটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস এর
সমস্যা। যেহেতু বাসার অভ্যন্তরে আমরা যে কাজগুলো করি, আমাদের যেসব র ম্যাটেরিয়ালস গুলো প্রয়োজন হয়, অনেক সময় সেই ধরনের র ম্যাটেরিয়ালস যথাযথ জায়গায় পাওয়া যায় না। ডেফিনেটলি ল্যাক অফ ক্যাপিটাল একটা বড় সমস্যা। আমাদের কটেজ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চান তারা সাধারণত আমরা যারা এই ক্ষেত্রে মূলত কাজ করেন, আমাদের এক্ষেত্রে আমরা যেটা দেখেছি তাদের কাছে একটা বড় সমস্যা হচ্ছে ক্যাপিটাল। তাদের কাছে যথাযথ, তারা হয়তো আইডিয়া আছে, তাদের কাছে উনি কাজটা তৈরি করতে পারেন, কিন্তু ক্যাপিটালের অভাবে কাজটা করতে পারেন না। হচ্ছে কম্পিটিশন হচ্ছে বড় বিষয়। কারণটা হচ্ছে এই কটন ইন্ডাস্ট্রিতে যারা আছে, যারা কুটির শিল্পের মাধ্যমে যারা পণ্য তৈরি করছেন, তাদেরকে কম্পিটিশন করতে হয়, সেটা অনেক সময় একটা বড় প্রতিষ্ঠানের সাথে। তো সেই ক্ষেত্রে এই কম্পিটিশনে তারা টিকে থাকতে পারেন না। আরো থাকে যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড গ্রেডিং, যে তারা যে পণ্যগুলো তৈরি করছেন এদের আসলে কোনো আদর্শ মান এভাবে নির্ধারিত হইতে পারে না। তারপরে যথাযথ লোনও তারা পান না। আমরা দেখতে পাই যে ব্যাংকগুলো সাধারণত লোন দেওয়ার ক্ষেত্রে যেটা বিবেচনা করেন সেটা হচ্ছে যারা বড় ব্যবসা করছেন, যাদের কাছে জামানত দেওয়ার মতো সম্পদ আছে তাদেরকে। তো কটেজ ইন্ডাস্ট্রি যারা থাকে তারা খুব একটা লোন পায় না। মার্কেটিং প্রবলেম আবার সমস্যা। এটা যে মেজার্স টু সলভ দ্য প্রবলেমস অফ কটন ইন্ডাস্ট্রি। এই যে সমস্যাগুলো কথা বললাম, এই সমস্যাগুলো কিভাবে কিছুটা হলেও আমরা সমাধান করতে পারি। প্রথম হচ্ছে পারে যে মডার্ন প্রোডাক্টিভ মেথড। আমরা চেষ্টা করতে পারি যে কটেজে যে মডার্ন প্রোডাক্টিভ মেথড কতটুকু ফলো করা যায়। যদি পুরোটুকু সবটুকু ফলো করা একক্ষেত্রে সম্ভব না, তারপরেও আমরা চেষ্টা করতে পারি। ডেভেলপমেন্ট ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন, যে ট্রান্সপোর্টেশন সার্ভিস এবং কমিউনিকেশন সার্ভিসে ডেভেলপ করতে পারি, তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করতে পারি। এডুকেট র মেটেরিয়াল যাতে কটেজ ইন্ডাস্ট্রি গুলো পায় সেক্ষেত্রে আমরা গুরুত্ব দিতে পারি। টেকনিক্যাল ট্রেনিং, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যারা কটেজ ইন্ডাস্ট্রির সাথে যাতে জড়িত, কুটির শিল্পের সাথে, তাদের কাছে টেকনিক্যাল ট্রেনিং দিতে হবে। তারা হয়তো তাদেরকে আইডিয়া আছে, অনেকের কাছে ভালো আইডিয়া আছে, বা অনেকেই কাজ করতে চান, কিন্তু ট্রেনিং এর কারণে তাদের কাছে পারফেকশনটা অনেক সময় আসে না। এই জন্য টেকনিক্যাল ট্রেনিংটা একটু ভালো কাজে হতে পারে। স্ট্যান্ডার্ডাইজেশন বা প্রোডাকশন যেন তাদেরকে সুযোগ দেওয়া যায়। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট মার্কেটিং সিস্টেমকে ডেভেলপ করা যায়। তবে এক্ষেত্রে আমি আবারও বলবো যেটা, সেটা হচ্ছে বর্তমানে অনলাইন বা ইন্টারনেট তাদেরকে ভালো কাজ দিচ্ছে। ওয়াইড পাবলিসিটি, তাদের জন্য পাবলিসিটি খুব ভালো কাজে দেয়। এক্ষেত্রে কিছুটা রিসার্চ করে দেখতে হবে কিভাবে করলে কটেজ ইন্ডাস্ট্রিটা সুদিনটা ফিরে আসা যায়। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ স্মল ইন্ডাস্ট্রি। স্মল ইন্ডাস্ট্রি বাংলা হচ্ছে ক্ষুদ্র শিল্প। এটা নিয়ে আসলে কিছুটা কনফিউশন আছে যে স্মল ইন্ডাস্ট্রি ডেফিনেশন কি। তারপরেও আমি যদি বলি যে বাংলাদেশের শিল্পনীতি 1999-তে সাধারণত যেটা বলা হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1999-এ ক্ষুদ্র শিল্পের এখানে একটা সংজ্ঞা দেওয়া ছিল। সেখানে বলা ছিল যে এখানে যে সদস্য সংখ্যা, যে টোটাল কর্মী হচ্ছে 50 জন বা তার কম, এবং মূলধনের পরিমাণ হচ্ছে 100 মিলিয়নের কম, তাকে আমরা কটেজ ইন্ডাস্ট্রি বলি। তাহলে আমি একটু আবার হাইলাইটস করছি। তাহলে কর্মী সংখ্যা হচ্ছে 50 জন, আর মূলধন হচ্ছে 100 মিলিয়ন কম, এটাকে আমরা সাধারণত ক্ষুদ্র শিল্প বলি। তো ক্ষুদ্র শিল্পতেও বেশ কিছু সমস্যা থাকে কুটির শিল্পের মতো। যেমন ক্ষুদ্র শিল্প যেহেতু বড় শিল্পের সাথে তাদেরকে কম্পিটিশন করতে হয়, সেই তুলনায় তাদের কাছে তাদের প্রোডাকশন ম্যাটার অনেক বেশি প্রাচীন থাকে, ক্যাপিটালের সংকট থাকে, পার্সোনাল ক্যাপাসিটির লিমিটেশন থাকে তাদের কাছে। আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আনস্কিলড ম্যানেজমেন্ট। এই যে আমরা অপারেশনস ম্যানেজমেন্ট আলোচনা করলাম, অপারেশন ম্যানেজমেন্ট থেকে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করলে অনেকটুকু ডেভেলপমেন্ট আনা যায়, কাজটাকে যে কোনো প্রোডাকশনকে যে অনেকটুকু চেঞ্জ নিয়ে আসা যায়। কিন্তু স্মল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসলে সেটা ফলো করা সম্ভব না। কারণ হচ্ছে স্মল ইন্ডাস্ট্রির তাদের যেহেতু কলেবর ছোট থাকে, তাদের যেহেতু ক্যাপিটাল কম থাকে, তারা পারেন না তাদের কাছে স্কিল বা এডুকেটেড যারা ম্যানেজাররা থাকেন তাদেরকে রিক্রুট করা। এই আনস্কিল ম্যানেজমেন্টের কারণেই স্মল ইন্ডাস্ট্রিগুলো অনেকটুকু মুখ থুবড়ে পড়ছে। লিমিটেশন অফ এক্সপানশন, তাদের অনেক সময় তাদের যে অবস্থা আছে তার থেকে তারা এক্সপান্ড করতে পারে না বিকজ অফ ল্যাকিংস অফ ক্যাপিটাল। লিমিটেড অপরচুনিটি ফর দ্য এমপ্লয়ীদের জন্য তারা খুব বেশি সুযোগ সুবিধা তৈরি করতে পারেন না। এই কারণে এমপ্লয়ীরাও খুব বেশি দক্ষ এমপ্লয়ীরা যেমন কাজ সেখানে থাকে না, তার বাইরেও এমপ্লয়ীরা স্যাটিসফাইডও থাকে না তাদের সাথে কাজ করার জন্য। আরো থাকে যেটা, সেটা হচ্ছে ফেইলিউর টু ডেভেলপ স্ট্র্যাটেজিক প্ল্যান। আমরা অপারেশন ম্যানেজমেন্টের যে পড়াশোনা করেছি সেখান থেকে আমরা দেখেছি সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে ভালো করার জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যানটা লাগে, একটা লং টার্ম প্ল্যান লাগে, তাই না? তো ছোট প্রতিষ্ঠানগুলো যাদের যেহেতু সামর্থ্য কম, তাদের কাছে সক্ষমতা কম, তাদের ভীতি বেশি, এই কারণে তারা কি করতে পারে না, এবং এটা
স্ট্র্যাটেজিক প্ল্যান ডেভেলপ করতে পারে না। inability to make the entrepreneurial transition তারা নিতে পারেন না, lack of advantage of large scale organization, বড় প্রতিষ্ঠানের মতো তারা সুযোগ সুবিধাগুলো পায় না, ফরেন কারেন্সির সমস্যা থাকে তাদের পণ্য টন্য কেনার জন্য, তারা পণ্য বিক্রি করতে গেলে সেলস প্রবলেম এন্ড প্রডিউস কোর্স করতে করে জাস্ট টু সলভ দ্য প্রবলেমস অফ কটেজ ইন্ডাস্ট্রি। কটেজ ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশের বলতে হবে স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি গুলোও বর্তমানে নতুন করে তারা বাজারে আসছে। এটা বেশ কিছু পজিটিভ ইনিশিয়েটিভ নেওয়ার কারণে। আর কি কি পজিটিভ ইনিশিয়েটিভ নেওয়া যায়, তাদেরকে মডার্ন প্রোডাকশন সিস্টেম ফলো করার চেষ্টা করা উচিত এবং সরকারের উচিত এই ধরনের সিস্টেম চালু করা যাতে কটেন ইন্ডাস্ট্রি গুলো মডার্ন প্রোডাকশন সিস্টেম সম্পর্কে অবগত হয়। তাদেরকে ইকোনমিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া উচিত, তাদেরকে লোন, প্রয়োজনীয় লোন দেওয়া উচিত, তাদেরকে আরো বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি ক্রিয়েট করা উচিত। জেনারেল টেকনিক্যাল এডুকেশন নিয়ে যদি ডেভেলপ করি তাহলে বোধহয় কটন ইন্ডাস্ট্রি গুলো আরেকটু সুবিধা হয়। র মেটেরিয়াল যাতে তারা সহজে কালেকশন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন এন্ড ট্রান্সপোর্ট, কমিউনিকেশন ট্রান্সপোর্টে অনেক বেশি ডেভেলপমেন্ট আনতে হবে, গুড অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তারপর আমরা দেখি ব্রোকারিটা কন্ট্রোল করতে হবে। দালালি যে ব্যবস্থাটা আছে সেটা নিয়ে জন্য স্মল ইন্ডাস্ট্রি গুলো অনেকটুকু সমস্যায় পড়ে। তাদের কোয়ালিটি পণ্য তৈরি করতে হবে। ডেভেলপমেন্ট অফ গুডস গুলোকে ক্লাসিফাই করার চেষ্টা করতে হবে। রিডিউস কম্পিটিশন উইথ লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, তাদেরকে এমন সুযোগ সুবিধা দিতে হবে তাদেরকে যাতে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি গুলোর সাথে খুব বেশি কম্পিটিশনে যেতে না হয়। এই যে তাদেরকে এবার যাচ্ছে আমরা ম্যানেজমেন্ট প্র্যাকটিস এন্ড রেডিমেড গার্মেন্টস সেক্টর। এই রেডিমেড গার্মেন্টস সেক্টরে কি কি ধরনের ম্যানেজমেন্টটা অ্যাপ্লাই প্র্যাকটিস করা হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলেছি। তো আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গার্মেন্টস এর জন্য আমরা যেটা দেখি সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টরের জন্য আমরা দেখি যেটা সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং পোশাক। তারপরেও বাংলাদেশের বিভিন্ন মালিকানায় কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠিত হয়েছে, সাধারণত বেসরকারি মালিকানায় আবার বিদেশি মালিকানায় গার্মেন্টস সেক্টর প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণত বাংলাদেশের যেসব গার্মেন্টস কোম্পানি আইনের মাধ্যমে পরিচালিত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের 1994 সালের কোম্পানি আইনের আওতায় অনেক কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ক্ষেত্রে যাদের সক্ষমতা বেশি তারা আধুনিক ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করেন, আবার যেসব গার্মেন্টস গুলোর সক্ষমতা কম তারা স্কিল ম্যানেজমেন্ট সিস্টেম খুব একটা ফলো করতে পারেন না। তারপর আমরা যাচ্ছি যেটা সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট প্র্যাকটিস আলোচনা করেছি। অপারেশন ম্যানেজমেন্ট প্র্যাকটিস রেডিমেড গার্মেন্ট সেক্টরে কি কোথায় ফলো করা হয়। অপারেশন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন রেডিমেড গার্মেন্ট সেক্টর, অপারেশন ম্যানেজমেন্ট কোথায় ফলো করা হয়। এখানে ফলো করা হয় মূলত যে বিষয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট। সাধারণত আমরা দেখেছি বাংলাদেশে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনেকগুলো প্রতিষ্ঠান তো পুরোপুরি অপারেশন ম্যানেজমেন্ট ফলো করে, তাছাড়া অনেকটুকু প্রতিষ্ঠানে বর্তমানে ম্যাটেরিয়াল যখন প্রকিউরমেন্ট করবে, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট যখন করবে সেক্ষেত্রে অপারেশন ম্যানেজমেন্টের টুলস এন্ড টেকনিক্স গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করে। বিশেষ করে যে অপারেশন ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আমরা পড়ে আসছি যে কি কিনতে হবে, কখন কিনতে হবে, কতটুকু পণ্য কিনতে হবে, কিউ চিন্তা করা, এদের মাধ্যমে যে অ্যানালাইসিস করা, এবিসি অ্যানালাইসিস করা পণ্য উৎপাদনের ক্ষেত্রে, এইসব অনেক কিছুই তারা এখন ব্যবহার করছে। দ্বিতীয় যাচ্ছে সেটা হচ্ছে ডিজাইনিং অফ প্রোডাক্ট এন্ড মেশিনারিজ। আর অপারেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে তখন প্রোডাক্টটা ডিজাইন করতে হয় এবং ডেভেলপমেন্ট করতে হয়। যেহেতু বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো মূলত এক্সপোর্ট করে থাকে এবং বিদেশি বায়ারদের তাদেরকে চাহিদা পূরণ করতে হয়, এই জন্য বাংলাদেশের গার্মেন্টস গুলো পণ্য ডিজাইন দিকে বেশ কিছু গুরুত্ব দিয়ে থাকে। এবং অপারেশন ম্যানেজমেন্টের জন্য আমরা যে প্রসেসগুলো পড়ে আসছি বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে সেই প্রসেসগুলো ফলো করছে। এবং মেশিনারির ক্ষেত্রেও তারা অপারেশন ম্যানেজমেন্টের থিম অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তারা অত্যাধুনিক মেশিনগুলো অ্যাপ্লাই করছে এবং মেশিনগুলো লেআউটের ক্ষেত্রে, মেশিনগুলোতে ক্ষেত্রে লোডিং আনলোডিং এর ক্ষেত্রে অপারেশন ম্যানেজমেন্টের টুলস এন্ড টেকনিক্স গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তারপর হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং, এই যে পুরো প্রোডাকশন যে কি করবে না করবে এই বিষয়ে প্ল্যানিং এর ক্ষেত্রে অপারেশন ম্যানেজমেন্টের অ্যাপ্লাই করা হচ্ছে ওয়ার্ক স্টাডি এন্ড মেজারমেন্ট। আমরা দেখেছিলাম যেটা সেটা হচ্ছে যখনই আমরা জব ডিজাইন করতে যাই, জব ডিজাইন করতে গেলে মূলত একটা জব ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওয়ার্ক স্টাডি এন্ড মেজারমেন্ট। তো বাংলাদেশের যেহেতু গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো অনেক আগে থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং এরপরে প্রতিনিয়ত তারা বর্তমানে তাদের ম্যানেজমেন্ট
চেষ্টা করছে যে এই নতুন করে জব ডিজাইন করতে, মানে সোজা কথা রে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। এই জন্য তারা ওয়ার্ক স্টাডি করছে এবং ওয়ার্কটা মেজার করার চেষ্টা করছে এবং তারা প্রতিনিয়ত চেষ্টা করছে কিভাবে কর্মপরিবেশটাও ডেভেলপ করা যায়। প্রোডাকশন কন্ট্রোল এটা ভীষণভাবে ইউজ করছে, কারণটা হচ্ছে এটা দেখা গেছে যেটা সেটা হচ্ছে কন্ট্রোলিং এর যদি একটা দক্ষতা না থাকে তাহলে পুরা কাজটাই কি হয়ে যায়, আমাদের ব্যর্থ হয়। জন্য অপারেশন ম্যানেজমেন্ট বর্তমানে এই প্রোডাকশন কন্ট্রোলটাও খুব ভালোভাবে করার চেষ্টা করছে। তারপরে আমরা দেখে যাই সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্টটা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট পুরো অংশে ব্যবহার করছে। এবার যে রোল অফ অপারেশন ম্যানেজমেন্ট ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, আসলে কি কি ডেভেলপমেন্ট আছে, এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলছি। অপারেশন ম্যানেজমেন্ট যদি বাংলাদেশের ফলো করা হয় তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোয়ালিটি গুডস তৈরি হবে। তারপর আমরা দেখি যেটা সেটা হচ্ছে টু ফেস দ্য কমপ্লেক্স সিচুয়েশন। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে যখনই কোনো একটা বাংলাদেশের সিচুয়েশন পড়ে, কোনো একটা সমস্যার মধ্যে পড়ে, বিভিন্ন ধরনের সমস্যাগুলোর মধ্যে যখন পড়ে তখন তাগুলোর সাথে তারা খাপ খাইতে পারে না, তার ফলশ্রুতিতে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ হয়ে যায়। যদি অপারেশন ম্যানেজমেন্ট ফলো করা হয় তাহলে পুরো অপারেশনের প্রত্যেকটা ধাপে ধাপে পরিকল্পিত কাজ হবে, তার মাধ্যমে যে কোনো ধরনের সিচুয়েশন গুলা ফেস করতে পারবে। ইমপ্রুভিং স্ট্যান্ডার্ড লিভিং, অপারেশন ম্যানেজমেন্ট যদি ফলো করা হয় তাহলে অপারেশনের কাজের সাথে যারা জড়িত তাদের কর্মপরিবেশ ডেভেলপ করবে, সেই সাথে কোম্পানি চেষ্টা করবে যারা কাজ করছে তারা যাতে আরো ভালোভাবে থাকতে পারে, তাদেরকে যাতে ওয়েল পেড করা হয়, তার ফলশ্রুতিতে তাদের স্ট্যান্ডার্ড লিভিংটাও ডেভেলপ করবে। ট্রেনিং, অপারেশন ম্যানেজমেন্টের মূল কথা হচ্ছে যারা কাজ করছে তারা যেন তাদের কাজের ক্ষমতা যেন বাড়ে, তাদের কাজের ক্ষমতা বাড়তে গেলে ট্রেনিং এর ব্যবস্থা করবে, ট্রেনিং এর ব্যবস্থা করলে স্কিল লেবার তৈরি হবে। রিক্রুটমেন্ট অফ এফিশিয়েন্ট এমপ্লয়ি, যদি অপারেশন ম্যানেজমেন্ট ফলো করে তাহলে অপারেশন ম্যানেজমেন্টে কাজ করতে গেলে তাকে অবশ্যই স্কিলড এমপ্লয়ি লাগবে, এফিশিয়েন্ট এমপ্লয়ি লাগবে, তাহলে এফিশিয়েন্ট এমপ্লয়িদেরকে রিক্রুট করা হবে। এখানে স্বজনপ্রীতির মাধ্যমে বা আনস্কিলড কারো পরিচিতির মাধ্যমে যে চাকরি ম্যানেজ করা সেই সুযোগটা অনেকাংশে কমে যাবে। অপারেশন ম্যানেজমেন্ট যদি ফলো করা হয় তাহলে প্রোডাকশন ভালো হবে, প্রোডাকশন ভালো হলে কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন হবে, কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন হলে কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত হবে, আর কাস্টমার স্যাটিসফাই হলে প্রোডাক্ট সেলস বেড়ে যাবে, আর সেলস বেড়ে গেলে যে কোনো অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট হবে, অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট হলে তার ফলশ্রুতিতে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। প্ল্যানিং, ইনভেন্টরি কন্ট্রোল, ডিজাইন ভালো হবে, প্ল্যানিং, ইনভেন্টরি কন্ট্রোল হবে। প্রবলেমস অপারেশন ম্যানেজমেন্ট বাংলাদেশ, দেখুন অপারেশন ম্যানেজমেন্টে কি কি সমস্যা। প্রথম কিছু সমস্যা আছে শর্ট টার্ম, যেমন আমি একটু করে পড়ে যাই, আমি বাংলায় কিছু শর্ট টার্ম প্রবলেম গুলো পড়ি। যেমন বাংলাদেশ অপারেশন হচ্ছে শর্ট টার্ম প্রবলেমস, আর কিছু হচ্ছে লং টার্ম প্রবলেমস। শর্ট টার্ম প্রবলেম গুলো কি কি? ইনভেন্টরি কন্ট্রোল, ইনভেন্টরি কন্ট্রোল কিভাবে করবে না করবে সেটা করতে পারে না, যেহেতু কাঁচামালের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তাদের কাছে নিশ্চিত থাকে না। প্রোডাকশন কন্ট্রোল করতে সমস্যা হয়, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল করতে পারে না। কস্ট কন্ট্রোল, লেবার ম্যানেজমেন্ট, রিঅ্যাকশন, ডিসিশন মেকিং, এই মেনটেন্যান্স, এই সবগুলো বিষয় নিয়ে অপারেশন ম্যানেজমেন্টের বেশ কিছু শর্ট টার্ম প্রবলেমস থাকে। আর লং টার্মে কিছু প্রবলেমস থাকে, যেমন আমি যদি বলি প্রোডাকশন ডিজাইন করতে পারে না, তারপর হচ্ছে সঠিক যন্ত্রপাতি নির্বাচন করতে পারে না, কারখানা কোথায় স্থান নির্ধারণ করবে সে সিদ্ধান্ত নিতে পারে না, কার্য নকশা করতে পারে না, এগুলো হচ্ছে আমাদের লং টার্ম ডিসিশন। এরপর আমরা চলে যাবো যে ওয়ে অফ সলভিং অপারেশন, কিভাবে আমরা এটা সলভ করতে পারি। এটা সলভ করার জন্য কিছু বিষয় যদি আমি বলি, প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে প্রোডাকশন কন্ট্রোল করতে হবে। তারপর আমরা চলে যেতে পারি যে ডেভেলপমেন্ট অফ লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ। বাংলাদেশে কিন্তু লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপটা খুব একটা ভালো না, আমরা এর ক্ষেত্রে লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ সেটা ডেভেলপ করতে পারি। লেবার ম্যানেজমেন্ট সিচুয়েশন যদি আমরা ডেভেলপ করি তাহলে আমরা দেখবো, আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে দেখি যে শ্রমিকরা প্রায় সময় ধর্মঘট করছে, তারা লকডাউন করছে, তারা ভাঙচুর করছে। এটা তো বর্তমান অবস্থায় কোনোভাবেই কাম্য না। তো এটা একটা এই সমস্যাটা তৈরি হয় যেটা সেটা হচ্ছে লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ ভালো না থাকার কারণে। তো এখানে লেবার ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে ম্যানেজমেন্টও কি করতে পারবে, যে ম্যানেজমেন্টের তাদের যে চিন্তা ভাবনা, যে আধুনিক যে ম্যানেজমেন্ট ডিসিশন, যে অপারেশন ম্যানেজমেন্টের যে টুলস এন্ড টেকনিক সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। সেগুলো অ্যাপ্লাই করলে
এমপ্লয়িরাও সেটা কি করবে, সাদরে গ্রহণ করবে। কিন্তু এমপ্লয়ি এবং লেবারদের রিলেশনশিপ যদি ভালো না হয়, তাদের মধ্যে পরস্পরের মধ্যে সবসময় একটা কি থাকবে, একটা আস্থার সংকট থাকবে। তার ফলশ্রুতিতে ম্যানেজমেন্টও যা চাচ্ছে তা অ্যাপ্লাই করতে পারবে না এবং কর্মীরাও সেটা গ্রহণ করবে না। আচ্ছা, তারপর হচ্ছে কস্ট কন্ট্রোল। বাংলাদেশের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা যে কোনো বিষয়ে অনেক কস্ট করে ফেলে। তো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কস্ট কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে অপটিমাম স্প্যাম অফ সুপারভিশনটাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। বিষয় হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি ফলো করতে হবে, অ্যাডভান্স টেকনোলজি এখানে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। যথাযথ মেইনটেনেন্সের ব্যবস্থা করতে হবে, এফেক্টিভ প্ল্যান লেআউট, যে লেআউটটা চিন্তা করতে হবে। বাংলাদেশের লেআউট একটা সবচেয়ে বড় সমস্যা, কারণটা হচ্ছে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে আমরা প্রায় সময় দেখি যে প্রচুর অগ্নিকাণ্ডে মানুষ মারা যায়। এটা কেন হয়? এটার অন্যতম কারণ হচ্ছে লেআউট। আমরা অপারেশন ম্যানেজমেন্টের যেটা এখানে লেআউট পড়ে আসছি, তাহলে লেআউটটা কেমন হবে সেটা নিয়ে অনেক আগে থেকে অপারেশন ম্যানেজারকে পরিকল্পনা করতে হবে, তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে সাজালে কর্মীরা কাজটাকে খুব দ্রুত করতে পারবে, সুপারভিশন নিশ্চিত করতে পারবে এবং তাদের সিকিউরিটি নিশ্চিত হবে। তো এই সিকিউরিটির বিষয়গুলো কিন্তু লেআউটের ক্ষেত্রে মোটেই গুরুত্ব দেওয়া হয় না। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে লেআউটটা যদি এমনভাবে সাজানো হয় যাতে শ্রমিকরা ওই ধরনের কোনো একটা দুই বদল বিভাগে যাতে ইজিলি এক্সিট করতে পারেন, এই বিষয়গুলো নিশ্চিত করলেই বাংলাদেশের অপারেশন ম্যানেজমেন্ট সেইভাবে ফলো করা যাবে বলে মনে করি। টাইপস এন্ড কোয়ালিটি অফ সাপোর্ট সার্ভিসেস অ্যাভেলেবল ইন বাংলাদেশ। সার্ভিস আছে, ব্যাংক, বিমা আছে, এই ধরনের বেশ কিছু সার্ভিস আমরা কাছে আছে। তো পরিশেষে যেটা বলি সেটা হচ্ছে বাংলাদেশের অপারেশন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি সংক্ষেপে এতক্ষণ যে কথাগুলো বললাম, 1971 সালে স্বাধীনতা অর্জন করার আগে আমরা যদি দেখি যে স্বাধীনতার আগে বাংলাদেশ বিভিন্ন সময় অন্য দেশ দ্বারা শাসিত ছিল। তো সেই সময় সবসময় আমরা দেখেছি বাংলাদেশের সার্ভিস সেক্টর বা প্রোডাকশন সেক্টর সেভাবে ডেভেলপ করেনি। তো সেটাতে ডেভেলপ না করার কারণে কি হয়নি, অপারেশন ম্যানেজমেন্টও সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। তো 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে পুরো বাংলাদেশ ছিল যুদ্ধ বিধ্বস্ত। এখানে প্রত্যেকটা বিষয়ই ছিল সমস্যাক্রান্ত এবং বাংলাদেশের সকল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ছিল না। তার ফলশ্রুতিতে সেই সময়ে সরকারের অনেক ইনিশিয়েটিভ নেওয়া সত্ত্বেও বাংলাদেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে পারেনি বা সার্ভিস সেক্টরেও সেই পরিমাণ ডেভেলপমেন্ট আসেনি। তো এটা আরো একটা, এই সব কারণগুলোর কারণে সে বাংলাদেশের এই সেক্টর গুলাতে ম্যানেজমেন্টের নেওয়ার টুলস টেকনিক্স গুলো সেভাবে অ্যাপ্লাই করা যায়নি। কিন্তু সময়ের আবর্তে যত দিন গেছে, পরবর্তীতে বাংলাদেশটা কি করেছে, আস্তে আস্তে তার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে। আর ইতিমধ্যে আমরা অনেকটুকু ডেভেলপ করেছে বাংলাদেশ। আমরা যদি অতীতের অন্যান্য দেশের সাথে তুলনা করি বা অতীতের সাথে যদি তুলনা করে দেখি, বাংলাদেশ অনেকটুকু ডেভেলপ করেছে, একটা মধ্য আয়ের দেশ হওয়ার পথে আছে। তো এই কারণে বাংলাদেশের আজকের দিনে অনেকটুকু মানে ডেভেলপমেন্ট আসছে প্রোডাকশন সেক্টরে এবং সার্ভিস সেক্টরে, যেটা আমরা দেখেছি। তো যেহেতু প্রোডাকশন সেক্টরে এবং সার্ভিস সেক্টরে ডেভেলপমেন্ট আসছে, এই ডেভেলপমেন্টটা আরো ত্বরান্বিত করার জন্য সেখানে মডার্ন ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করতে হবে এবং বিশেষ করে সার্ভিস সেক্টর এবং প্রোডাকশন সেক্টরের ক্ষেত্রে অপারেশন ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করা প্রয়োজন। যদিও সকল প্রতিষ্ঠানগুলো এখনো অপারেশন ম্যানেজমেন্ট সেভাবে অ্যাপ্লাই করতে পারছে না, কিন্তু তারপরেও আমরা দেখছি অনেকগুলো প্রতিষ্ঠান অপারেশন ম্যানেজমেন্ট ফলো করছে। বিশেষ করে যেহেতু বাংলাদেশে বিদেশি মালিকানাধীন অনেক কোম্পানি কাজ করছে, তারা তো অবশ্যই অপারেশন ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করছে এবং সেই সাথে যৌথ মালিকানা যেসব প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে তারও অপারেশন ম্যানেজমেন্ট অনেকটুকু অ্যাপ্লাই করছে। তাদের দেখে এবং বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক ডেভেলপমেন্টের কারণে এই যে ব্যবসা প্রশাসনের উপর ডিগ্রিধারী অনেক স্টুডেন্ট বের হওয়ার কারণে বাংলাদেশি মালিকানাধীন যে প্রোডাকশন সেক্টর বা সার্ভিস সেক্টর আছে সেগুলোতেও অপারেশন ম্যানেজমেন্ট অনেকটুকু এখন ব্যবহৃত হচ্ছে। তো তারপরেও যেহেতু এই ক্ষেত্রে বাংলাদেশ এখনো নতুন, তারা অনেকটুকু সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে আমরা আশাবাদী যে অতি দ্রুত বাংলাদেশ এই ক্ষেত্রে এগিয়ে আসবে এবং এই সেক্টরে তারা যথাযথভাবে অপারেশন ম্যানেজমেন্টের সকল আধুনিক টুলস এন্ড টেকনিক্স গুলো অ্যাপ্লাই করবে। এবং যদি তারা অপারেশন ম্যানেজমেন্ট টুলস এন্ড টেকনিক্স গুলো অ্যাপ্লাই করে, তাহলে আমরা অচিরে দেখবো বাংলাদেশ কি করতে পারবে, কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারবে এবং কোয়ালিটি সার্ভিস তৈরি করতে পারবে। আর কোয়ালিটি প্রোডাক্ট বা কোয়ালিটি সার্ভিস যদি তারা তৈরি করে, তাহলে স্বাভাবিকভাবেই তারা কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবে। আর কাস্টমারকে স্যাটিসফাই করলে
আরো দেশের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা তারা ফুলফিল করতে পারবে। এবং দেশের ডিমান্ড ফুলফিল করে আমরা হয়তো দেখবো যে বিদেশের বাজারেও বাংলাদেশের পণ্য এবং সার্ভিস এখনের তুলনায় আরো অনেক বেশি রপ্তানি করতে পারবো। তো এর ধারাবাহিকতায় বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, এবং আমরা বিশ্বাস করি এর ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পনির্ভর দেশ, শিল্পনির্ভর অর্থনীতি দেশে পরিণত হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকি, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।